মাত্র 5 দিনে ইংরেজি বলতে শুরু করুন। আজকে ডে 5। যদি আগের ক্লাসগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন, কারণ প্রতিটি ক্লাস আপনার স্পোকেন ইংলিশের দক্ষতা বাড়াতে সাহায্য করবে। আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা শিখব হেল্পিং ভার্বস, বেসিক অফ ইংলিশ গ্রামার, হাউ টু ইউজ প্রিপোজিশনস, মডেল ভার্বস, বেসিক অফ টেন্স। এই সব টপিক আপনাকে ইংরেজিতে সেন্টেন্স গঠন করতে, কনভারসেশন করতে এবং আত্মবিশ্বাসের সাথে ইংলিশ বলতে সাহায্য করবে। তাহলে আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। হাউ টু ইউজ হেল্পিং ভার্বস ইন ইংলিশ। হেল্পিং ভার্বস বা অক্সিলারি ভার্বস ইংরেজি বাক্যে প্রধানত ভার্বকে সাহায্য করার জন্য ব্যবহৃত হয়। এগুলো টেন্স, মুড এবং ভয়েস বোঝাতে ব্যবহৃত হয়। হেল্পিং ভার্বস 3টি প্রধান ক্যাটাগরিতে ভাগ করা যায়: প্রাইমারি অক্সিলারিজ, মডেল অক্সিলারিজ এবং সেমি মডেলস। চলুন এগুলোর ব্যবহার উদাহরণসহ শেখা যাক। প্রাইমারি অক্সিলারিজ, যেখানে আমরা বি, ডু, হ্যাভ এই সমস্ত ভার্বদের ব্যবহার করে থাকি। বি ভার্ব। বি ভার্ব বর্তমানে, অতীতে বা ভবিষ্যতে কোনো অবস্থা বা ক্রিয়াকে বোঝাতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট বা ভার্ব প্লাস আইএনজি। ফর এক্সাম্পল, আমি কাজ করছি, আই অ্যাম ওয়ার্কিং। সে দেরি করেছিল, হি ওয়াজ ডিলেইং। আমরা সঠিক হব, উই উইল বি কারেক্ট। এখানে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের ব্যবহার দেখলাম। হাউ টু ইউজ বি ভার্বস ইন ইংলিশ। বি ভার্বস হলো ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলো সাধারণত ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, বি ইত্যাদি রূপে ব্যবহৃত হয়। এই ভার্বস মূলত কোনো ব্যক্তির অবস্থা, চেহারা, সময় বা ঘটনার বর্ণনা দিতে ব্যবহৃত হয়। চলুন এই ভার্বসগুলি ভালোভাবে শেখা যাক। প্রেজেন্ট টেন্সে বি ভার্বের ব্যবহার। এখানে আমরা ইজ, অ্যাম, আর ইত্যাদিকে ব্যবহার করব। ইজ, অ্যাম এবং আর বর্তমান কালের জন্য ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল, আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে অ্যাম সিঙ্গুলার সাবজেক্ট আয়ের জন্য ব্যবহৃত হয়। এটা আপনাকে মনে রাখতে হবে। আর একটা উদাহরণ দেখা যাক। সে সুন্দর। এখানে সেকে আমরা কোনো মেয়ে অর্থে ব্যবহার করব, তো এর ইংরেজি হবে শি ইজ বিউটিফুল। শি ইজ বিউটিফুল। ইজ সিঙ্গুলার থার্ড পারসন সাবজেক্টের জন্য ব্যবহৃত হয়। এটা আপনাকে মনে রাখতে হবে। আর একটা উদাহরণ দেখা যাক। তারা খেলায় ব্যস্ত, দে আর বিজি উইথ দ্য গেম। দে আর বিজি উইথ দ্য গেম। আর প্লুরাল সাবজেক্টের জন্য ব্যবহৃত হয়। এটাও আপনাকে মনে রাখতে হবে। এতক্ষণ আমরা শিখলাম প্রেজেন্ট টেন্সে বি ভার্বের ব্যবহার। এবার দেখব পাস্ট টেন্সে বি ভার্বকে কীভাবে ব্যবহার করা হয়। পাস্ট টেন্সে বি ভার্ব বলতে বোঝায় ওয়াজ, ওয়ার ইত্যাদি। ওয়াজ এবং ওয়ার অতীতকালের জন্য ব্যবহৃত হয়। এটা আপনাকে মনে রাখতে হবে। আর এক্ষেত্রেও সেন্টেন্স স্ট্রাকচার হয় একই রকম: সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল, আমি গতকাল ক্লাসে ছিলাম, আই ওয়াজ ইন দ্য ক্লাস ইয়েস্টারডে। আই ওয়াজ ইন দ্য ক্লাস ইয়েস্টারডে। ওয়াজ সিঙ্গুলার সাবজেক্টের জন্য ব্যবহৃত হয় এবং পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। এটা আপনাকে মনে রাখতে হবে। তারা স্কুলে ছিল, দে ওয়ার অ্যাট স্কুল। দে ওয়ার অ্যাট স্কুল। ওয়ার প্লুরাল সাবজেক্টের জন্য ব্যবহৃত হয়। সে অসুস্থ ছিল, হি ওয়াজ সিক। হি ওয়াজ সিক। এখানে সে অর্থে আমরা কোনো ছেলেকে বুঝিয়েছি। এবার দেখব ফিউচার টেন্সে বি ভার্বকে কীভাবে ব্যবহার করা হয়। এখানে আমরা উইল বি বা শ্যাল বিকে ব্যবহার করতে পারি। বি ফিউচার টেন্সে উইল বা শ্যালের সাথে ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে উইল বা শ্যালকে বসাতে হবে প্লাস বি প্লাস কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল, আমি আগামীকাল বাড়িতে থাকব, আই উইল বি অ্যাট হোম টুমরো। আই উইল বি অ্যাট হোম টুমরো। আমরা তোমার সাথে থাকব, উই শ্যাল বি উইথ ইউ। উই শ্যাল বি উইথ ইউ। সে সফল হবে, হি উইল বি সাকসেসফুল। হি উইল বি সাকসেসফুল। তাহলে আমরা দেখলাম ফিউচার টেন্সে বি ভার্বকে কীভাবে ব্যবহার করা হয়। বি ভার্বস উইথ প্রোগ্রেসিভ টেন্স মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স বোঝাতে বি ভার্বস এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ফর এক্সাম্পল, আমি পড়াশোনা করছি, আই অ্যাম স্টাডিং। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে বি ভার্ব বলতে আমরা অ্যামকে ব্যবহার করেছি এবং স্টাডি হচ্ছে মূল ভার্ব, তার সাথে আমরা আইএনজিকে যুক্ত করেছি।
আর একটা উদাহরণ দেখা যাক। সে কাজ করছিল, হি ওয়াজ ওয়ার্কিং। হি ওয়াজ ওয়ার্কিং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে বি ভার্ব বলতে ওয়াজকে ব্যবহার করা হয়েছে এবং মূল ভার্ব ওয়ার্কের সাথে আইএনজিকে যোগ করা হয়েছে। তারা খেলছে, দে আর প্লেয়িং। দে আর প্লেয়িং এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা শিখব প্যাসিভ ভয়েসে কিভাবে বি ভার্বকে ব্যবহার করা হয়। প্যাসিভ ভয়েসে বি ভার্বস এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপলকে ব্যবহার করা হয়। স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল, চিঠিটি লেখা হয়েছে, দ্য লেটার ইজ রিটেন। দ্য লেটার ইজ রিটেন এখানে সাবজেক্ট হলো দ্য লেটার, বি ভার্ব হলো ইজ এবং রিটেন হলো রাইটের পাস্ট পার্টিসিপল। আর একটা উদাহরণ দেখা যাক। বইটি পড়া হচ্ছিল, দ্য বুক ওয়াজ বিং রেড। দ্য বুক ওয়াজ বিং রেড কাজটি সম্পন্ন হবে, দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড। দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড এখানে ফিউচার টেন্সে আমরা প্যাসিভ করতে উইল বিকে ব্যবহার করলাম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বসালাম। এবার আমরা শিখব কোয়েশ্চেন এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে কিভাবে বি ভার্বকে ব্যবহার করা হয়। কোয়েশ্চেন স্ট্রাকচার হবে এরকম: বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল, সে কি বাড়িতে? ইজ সি অ্যাট হোম। ইজ সি অ্যাট হোম এখানে ইজ হলো বি ভার্ব, সি হলো সাবজেক্ট, অ্যাট হোম হলো কমপ্লিমেন্ট। এবার দেখা যাক নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব। স্ট্রাকচার হবে এরকম: সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস কমপ্লিমেন্ট। যেমন, আমি খুশি নই, আই এম নট হ্যাপি। আই এম নট হ্যাপি এখানে আই হলো সাবজেক্ট, অ্যাম হলো বি ভার্ব, তারপর নটকে বসানো হয়েছে নেগেটিভ করতে, তারপর কমপ্লিমেন্টকে বসানো হয়েছে, এখানে কমপ্লিমেন্ট হলো হ্যাপি। এবার আমরা শিখব রুলস ফর ইউজিং বি ভার্বস। সাবজেক্ট অনুযায়ী সঠিক বি ভার্ব নির্বাচন করুন। সিঙ্গুলার এবং প্লুরালের সাথে সঠিক ফর্ম ব্যবহার করুন। টেন্স অনুযায়ী বি ভার্বের পরিবর্তন হয়। প্যাসিভ ভয়েস এবং কন্টিনিউয়াস টেন্স তৈরিতে বি ভার্ব অপরিহার্য। এগুলো আপনাকে মনে রাখতে হবে। এবার কিছু প্র্যাকটিস টিপস দেখা যাক। প্রথম টিপস হলো ছোট সেন্টেন্স দিয়ে শুরু করুন। বিভিন্ন টেন্সে বি ভার্বের ব্যবহার অনুশীলন করুন। নেগেটিভ এবং প্রশ্ন তৈরি করে সঠিক ব্যবহার শিখুন। বি ভার্বসের ব্যবহারের দক্ষতা আপনাকে আরও কনফিডেন্ট ইংলিশ স্পিকার বানাতে সাহায্য করবে। এবার আমরা শিখব ডুয়ের ব্যবহার। ডু সাধারণত প্রশ্ন, নেগেটিভ সেন্টেন্স এবং জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়। আর সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস ডু, ডাজ অথবা ডিড প্লাস বেস ভার্ব। যেমন, তুমি কি বই পড়ছো? ডু ইউ রিড বুকস? ডু ইউ রিড বুকস আমি কাজ করি, আই ডু ওয়ার্ক। আই ডু ওয়ার্ক সে আমাকে সাহায্য করেছিল, হি ডিড হেল্প মি। হি ডিড হেল্প মি। এবার আমরা দেখব হ্যাভের ব্যবহার। হ্যাভকে ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্স বোঝাতে। স্ট্রাকচার হয় এইরকম: সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেন তারা স্কুলে গিয়েছিল, দে হ্যাড গন টু স্কুল। দে হ্যাড গন টু স্কুল সে কাজ শেষ করেছে, হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। এবার আমরা শিখব মডেল অক্সিলারিজ, মানে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। মডেল ভার্বস মূল ভার্বের আগে বসে সেন্টেন্সে ক্ষমতা, অনুমতি, সম্ভাবনা, প্রয়োজনীয়তা ইত্যাদি বোঝায়। প্রথমে আমরা দেখব ক্যান এবং কুডের ব্যবহার। ক্ষমতা বা অনুমতি বোঝায়। ফর এক্সাম্পল, তুমি এখন যেতে পারো, ইউ ক্যান গো নাও। ইউ ক্যান গো নাও। আমি ছোটবেলায় দৌড়াতে পারতাম, আই কুড রান অ্যাজ এ চাইল্ড। আই কুড রান অ্যাজ এ চাইল্ড। মডেল ভার্ব নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, আপনি সেটি দেখতে পারেন। এতে আপনার ইংরেজির দক্ষতা অনেক বাড়বে। এবার আমরা শিখব মে এবং মাইটের ব্যবহার। সম্ভাবনা বা অনুমতি বোঝাতে মে মাইটকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তুমি ক্লাসে যেতে পারো, ইউ মে অ্যাটেন্ড দ্য ক্লাস। ইউ মে অ্যাটেন্ড দ্য ক্লাস। আজ বৃষ্টি হতে পারে, ইট মাইট রেন টুডে। ইট মাইট রেন টুডে। মাইটকে অনেক কম সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়, মানে আজ বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। এবার দেখব শ্যাল, শুডের ব্যবহার।
শ্যাল ভবিষ্যৎ ইঙ্গিত করে এবং শুড দায়িত্ব বা পরামর্শ বোঝায়। ফর এক্সাম্পল, আমি আগামীকাল আসব। আই শ্যাল কাম টুমরো। আই শ্যাল কাম টুমরো। তোমার সতর্ক হওয়া উচিত। ইউ শুড বি কেয়ারফুল। ইউ শুড বি কেয়ারফুল। এখানে উচিত বা পরামর্শ দিতে আমরা শুডকে ব্যবহার করলাম। এবার দেখা যাক উইল উডের ব্যবহার। উইল ভবিষ্যৎ কাজ এবং উড শর্তাধীন বা ভদ্রতার জন্য ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আমি কাজ করব। আই উইল ওয়ার্ক। আই উইল ওয়ার্ক। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? উড ইউ হেল্প মি? উড ইউ হেল্প মি? এবার দেখব মাস্টের ব্যবহার। মাস্টকে ব্যবহার করা হয় প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা বোঝাতে। ফর এক্সাম্পল, তোমাকে স্কুলে যেতে হবে। ইউ মাস্ট গো টু স্কুল। ইউ মাস্ট গো টু স্কুল। এটা প্রয়োজনীয়তা বলতে পারেন বা এটা বাধ্যবাধকতা, যে তাকে স্কুলে যেতেই হবে, সেই জন্য আমরা এখানে মাস্টকে ব্যবহার করলাম। তাকে নিয়ম মেনে চলতে হবে। হি মাস্ট ফলো দ্য রুলস। হি মাস্ট ফলো দ্য রুলস। এটা একটা বাধ্যবাধকতা, তাই এখানে আমরা মাস্টকে ব্যবহার করলাম। এবার আমরা শিখব সেমি মডেলস, মানে অট টু, ইউজ টু, নিড টু, ডেয়ার টু। এদেরকে আমরা সেমি মডেলস বলে থাকি। প্রথমে আমরা দেখে নিই অট টু এর ব্যবহার। অট টুকে আমরা ব্যবহার করে থাকি নৈতিক দায়িত্ব বা প্রয়োজন বোঝাতে। যেমন, তোমার বাবা মাকে সম্মান করা উচিত। ইউ অট টু রেসপেক্ট ইউর প্যারেন্টস। ইউ অট টু রেসপেক্ট ইউর প্যারেন্টস। ইউজ টু। ইউজ টুকে ব্যবহার করা হয় অতীতে নিয়মিত অভ্যাস বা অবস্থা বোঝাতে। যেমন, সে ছোটবেলায় খুব খেলতো। হি ইউজ টু প্লে এ লট। হি ইউজ টু প্লে এ লট। নিড টু। নিড টুকে ব্যবহার করা হয় প্রয়োজন বোঝাতে। যেমন, তোমার বাড়িতে থাকা প্রয়োজন। ইউ নিড টু স্টে হোম। ইউ নিড টু স্টে হোম। রুলস ফর ইউজিং হেল্পিং ভার্বস। প্রাইমারি অক্সিলারিজ টেন্স এবং ভয়েস পরিবর্তনে সাহায্য করে। মডেল ভার্বস কখনো একা ব্যবহৃত হয় না, এগুলোর পরেই মূল ভার্ব বসে। সেমি মডেলস প্রধানত নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ব্যবহৃত হয়। মোডাল অক্সিলারিজের পরে সর্বদা বেস ভার্ব বসে। হেল্পিং ভার্ব সঠিকভাবে ব্যবহার করলে আপনার বাক্যের স্ট্রাকচার পরিষ্কার এবং গ্রামাটিক্যাল সেন্স উন্নত হয়। প্র্যাকটিস রেগুলারলি টু মাস্টার দেম। প্রিপোজিশনস কিভাবে ব্যবহার করবেন? প্রিপোজিশনস এমন শব্দ যা একটি নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক স্থাপন করে। এটি সময়, স্থান, দিকনির্দেশ, কারণ, পদ্ধতি ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়। প্রিপোজিশনস সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে এবং বাক্যের অর্থ স্পষ্ট করে তোলে। এবার আমরা দেখব প্রিপোজিশনের ধরন ও ব্যবহার। প্রথমত, প্লেস রিলেটেড প্রিপোজিশনস, মানে স্থান নির্দেশক প্রিপোজিশনস। একটি নির্দিষ্ট স্থানের অবস্থান বোঝাতে একে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, দ্য বুক ইজ অন দ্য টেবল। বইটি টেবিলের ওপর আছে। এখানে ওপর বোঝাতে অনকে ব্যবহার করা হলো। দ্য পেন ইজ আন্ডার দ্য চেয়ার। কলমটি চেয়ারের নিচে আছে। এখানে নিচে বলতে আন্ডারকে ব্যবহার করা হলো। শি ইজ সিটিং বিসাইড মি। সে আমার পাশে বসে আছে। এখানে পাশে অর্থে বিসাইডকে ব্যবহার করা হলো। তাহলে অন, আন্ডার, বিসাইড এরা হলো প্লেস রিলেটেড প্রিপোজিশনস, বা এদেরকে ব্যবহার করা হয় স্থান নির্দেশ করতে। পরের প্রিপোজিশনগুলো দেখা যাক। টাইম রিলেটেড প্রিপোজিশনস, বা বলতে পারেন সময় নির্দেশক প্রিপোজিশনস। কোনো কাজ কখন ঘটছে তা বোঝাতে এদেরকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আই উইল মিট ইউ অ্যাট 5 PM। আমি তোমার সাথে বিকেল 5টায় দেখা করব। এখানে সময় বোঝাতে আমরা অ্যাটকে ব্যবহার করেছি। হি ওয়াজ বর্ন ইন 1990। সে 1990 সালে জন্মগ্রহণ করেছে। এখানে সাল বোঝাতে সালের আগে আমরা ইনকে ব্যবহার করেছি। উই উইল কমপ্লিট দ্য প্রজেক্ট বাই মানডে। আমরা সোমবারের মধ্যে প্রজেক্ট শেষ করব। এখানে বারের আগে বাইকে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা দেখলাম অ্যাট, ইন, বাই এরা হলো সময় নির্দেশক প্রিপোজিশনস বা টাইম রিলেটেড প্রিপোজিশনস। পরের প্রিপোজিশনগুলো শেখা যাক। ডাইরেকশন রিলেটেড প্রিপোজিশনস, বা বলতে পারেন দিক নির্দেশক প্রিপোজিশনস। কোনো বস্তু বা ব্যক্তির গতি বা দিক বোঝাতে এই ধরনের প্রিপোজিশনগুলোকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, হি ওয়েন্ট টু দ্য মার্কেট। সে বাজারে গেল।
সে কোথায় গেল না বাজারে গেল। এই দিক বোঝাতে আমরা এখানে টুকে ব্যবহার করলাম। টু দ্য মার্কেট। শি র্যান ইনটু দ্য রুম। সে ঘরের মধ্যে দৌড়ে গেল। এখানেও একটা দিক বোঝাচ্ছে। এখানে দৌড়ানোর দিক বোঝাতে আমরা ইনটুকে ব্যবহার করলাম। দ্য চাইল্ড জাম্পড ওভার দ্য ফেন্স। বাচ্চাটি বেড়ার উপর দিয়ে লাফ দিল। এখানেও দিক নির্দেশ করতে আমরা ওভারকে ব্যবহার করলাম। এখানে আমরা দিক নির্দেশ করতে টু, ইনটু এবং ওভারকে ব্যবহার করলাম। তাহলে এই ধরনের প্রিপোজিশনকে ব্যবহার করা হয় কোনো বস্তু বা ব্যক্তির গতি বা দিক বোঝাতে। এই ধরনের প্রিপোজিশনকে ব্যবহার করা হয়। কজ অর রিজন রিলেটেড প্রিপোজিশনস। এদেরকে বলতে পারেন কারণ নির্দেশক প্রিপোজিশনস। কোনো কাজের কারণ বোঝাতে এদেরকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, হি সাকসিড বিকজ অফ হিজ হার্ডওয়ার্ক। হি সাকসিড বিকজ অফ হিজ হার্ডওয়ার্ক। তার কঠোর পরিশ্রমের কারণে সে সফল হয়েছে। এখানে অফকে ব্যবহার করা হয়েছে একটা কারণ বোঝাতে। কারণ সে কঠোর পরিশ্রম করেছিল, তাই সে সফল হয়েছে। দ্য স্কুল ওয়াজ ক্লোজড ডিউ টু দ্য রেন। বৃষ্টির কারণে স্কুল বন্ধ ছিল। স্কুলটা বন্ধ ছিল, কিন্তু তার কারণ কি? বৃষ্টি। সেটা বোঝাতে এখানে ডিউ টুকে ব্যবহার করা হয়েছে। উই আর হ্যাপি ফর ইয়োর অ্যাচিভমেন্ট। উই আর হ্যাপি ফর ইয়োর অ্যাচিভমেন্ট। তোমার সাফল্যের জন্য আমরা খুশি। তাহলে আমরা দেখলাম অফ, ডিউ টু, ফর এই ধরনের প্রিপোজিশনগুলিকে ব্যবহার করা হয় কারণ নির্দেশ করতে, বা এদেরকে বলা হয় কজ অর রিজন রিলেটেড প্রিপোজিশনস। এবার আমরা শিখব প্রিপোজিশন ব্যবহারের গুরুত্বপূর্ণ টিপস। প্রিপোজিশনের পরে সবসময় একটি নাউন বা প্রোনাউন থাকে। ফর এক্সাম্পল, দ্য ব্যাগ ইজ অন দ্য টেবিল। দ্য ব্যাগ ইজ অন দ্য টেবিল। এখানে দ্য টেবিল হলো একটি নাউন, তার আগে আমরা অনকে ব্যবহার করেছি। সাধারণত এইভাবেই ইংরেজিতে প্রিপোজিশনকে ব্যবহার করা হয়। এটা আপনাকে মনে রাখতে হবে। দ্বিতীয় টিপস, প্রিপোজিশনের পরে কোনো ভার্ব থাকলে তা আইএনজি যুক্ত হয়। যেমন হি ইজ গুড অ্যাট সিঙ্গিং। হি ইজ গুড অ্যাট সিঙ্গিং। এখানে সিং ভার্ব। যেহেতু ভার্বের আগে অ্যাট প্রিপোজিশনকে ব্যবহার করা হয়েছে, তাই এখানে সিঙ্গিংকে ব্যবহার করা হলো। এটাও আপনাকে মনে রাখতে হবে। প্রিপোজিশন বাক্যে পরিবর্তন করলে অর্থ পরিবর্তিত হতে পারে। যেমন হি ইজ ইন দ্য রুম। হি ইজ ইন দ্য রুম। সে ঘরের ভিতরে আছে। কিন্তু তার বদলে যদি বলি হি ইজ অন দ্য রুম। হি ইজ অন দ্য রুম, তাহলে এর মানে হবে সে ঘরের উপর বা ছাদে আছে। তাহলে আমরা দেখলাম ইনের জায়গায় অনকে ব্যবহার করলে বাক্যের কিভাবে অর্থের পরিবর্তন হয়। এবার আমরা দেখব কিছু সাধারণ প্রিপোজিশন এবং তাদের ব্যবহার। অ্যাট একটি নির্দিষ্ট পয়েন্ট বা অবস্থান বোঝায়। যেমন আমি স্কুলে আছি। আই অ্যাম অ্যাট স্কুল। আই অ্যাম অ্যাট স্কুল। সে টেবিলের পাশে দাঁড়িয়ে আছে। হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য টেবিল। হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য টেবিল। অন। অন মানে উপর। কোনো কিছুর ওপর বা দিন বোঝাতে ব্যবহার করা হয়। বইটি টেবিলের ওপর আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। সে সোমবার আসবে। হি উইল কাম অন মানডে। হি উইল কাম অন মানডে। এখানে দিন বোঝাতে অনকে ব্যবহার করা হলো। ইন। ইন মানে ভিতরে। একটি স্থান বা একটি সময়কালের ভিতর বোঝাতে ইনকে ব্যবহার করা হয়। যেমন আমি ঘরের ভিতরে আছি। আই অ্যাম ইন দ্য রুম। আই অ্যাম ইন দ্য রুম। এখানে ইন একটি স্থান নির্দেশ করছে। আবার সে 5 মিনিটের মধ্যে আসবে। হি উইল কাম ইন 5 মিনিটস। হি উইল কাম ইন 5 মিনিটস। এখানে একটি সময়কালের ভিতর বোঝাতে ইনকে ব্যবহার করা হলো। আন্ডার। আন্ডার মানে নিচে। যেমন বলটি টেবিলের নিচে। দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল। দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল। কুকুরটি বিছানার নিচে শুয়ে আছে। দ্য ডগ ইজ স্লিপিং আন্ডার দ্য বেড। দ্য ডগ ইজ স্লিপিং আন্ডার দ্য বেড। বাই। বাই মানে কাছে বোঝায়, আবার বাই মানে দ্বারা বোঝায়। যেমন গাছটি নদীর পাশে। দ্য ট্রি ইজ বাই দ্য রিভার। দ্য ট্রি ইজ বাই দ্য রিভার। বইটি তার দ্বারা লেখা হয়েছে। দ্য বুক ইজ রিটেন বাই হিম। দ্য বুক ইজ রিটেন বাই হিম। এখানে দ্বারা বোঝাতে বাইকে ব্যবহার করা হয়েছে। উইথ। উইথ মানে সঙ্গে। সে তার বন্ধুর সঙ্গে আছে।
হি ইজ উইথ হিজ ফ্রেন্ড, হি ইজ উইথ হিজ ফ্রেন্ড। আমরা আনন্দের সঙ্গে নাচলাম। উই ড্যান্সড উইথ জয়, উই ড্যান্সড উইথ জয়। টু, টু মানে দিকে বা যাওয়া, যেমন আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল। চিঠিটি তার কাছে পাঠানো হয়েছে, দ্য লেটার ওয়াজ সেন্ট টু হিম, দ্য লেটার ওয়াজ সেন্ট টু হিম। ফর, ফর মানে জন্য, এই ফুলটি তোমার জন্য, দ্য ফ্লাওয়ার ইজ ফর ইউ, দ্য ফ্লাওয়ার ইজ ফর ইউ। আমি পরীক্ষার জন্য পড়ছি, আই এম স্টাডিং ফর দ্য এক্সাম, আই এম স্টাডিং ফর দ্য এক্সাম। অফ, অফ মানে এর, অফ দখল বা সম্পর্ক নির্দেশ করে, যেমন এটি একটি বইয়ের ছবি, দিস ইজ এ পিকচার অফ এ বুক, দিস ইজ এ পিকচার অফ এ বুক। সে আমার বন্ধুর ভাই, হি ইজ দ্য ব্রাদার অফ মাই ফ্রেন্ড, হি ইজ দ্য ব্রাদার অফ মাই ফ্রেন্ড। এখানে একটা সম্পর্ক নির্দেশ করছে। ওভার, ওভার মানে উপরে, প্লেনটি শহরের উপরে উঠছে, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি। সে ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে, হি ইজ স্ট্যান্ডিং ওভার দ্য ব্রিজ, হি ইজ স্ট্যান্ডিং ওভার দ্য ব্রিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও। আশা করি এই উদাহরণগুলি আপনাদের দৈনন্দিন জীবনে ইংরেজি বলতে অনেক সাহায্য করবে। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, নিচের কমেন্ট সেকশানে জানাবেন কোন টপিক নিয়ে আপনারা পরবর্তী ভিডিও দেখতে চান। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ইংরেজি শিখুন, অনুশীলন করুন এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আজ আমরা শিখব কিভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য গঠন করা যায় এবং কিভাবে WH কোয়েশ্চেন তৈরি করা হয়। আমি আপনাদের সহজ উদাহরণ দিয়ে বিষয়টি বোঝাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নতুন কিছু শিখুন। চলুন শুরু করি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস বা ইতিবাচক বাক্য। ফর এক্সাম্পল, আমি প্রতিদিন সকালে উঠি, আই ওয়েক আপ এভরি মর্নিং। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল। তারা প্রতি রবিবার সিনেমা দেখে, দে ওয়াচ মুভিজ এভরি সানডে, দে ওয়াচ মুভিজ এভরি সানডে। সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে ভার্বের বেস ফর্মকে বসাতে হয়, প্লাস অবজেক্ট। বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলেই বসাতে হবে, না হলে দরকার নেই। তবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, সি, ইট বা যে কোনো নাম থাকলে এইসব ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএসকে যোগ করতে হয়। ফর এক্সাম্পল, সাধারণ সাবজেক্ট যেমন আমি, তুমি, আমরা, তারা এইসব থাকলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ভার্বকে বসাতে হবে, তবে এখানেও ভার্বের বেস ফর্মকে বসাতে হবে, তারপর যদি বাক্যে অবজেক্ট থাকে সেটাকে বসাতে হবে। ফর এক্সাম্পল, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আই গো টু স্কুল। এখানে আই হলো সাবজেক্ট, গো হলো ভার্ব, টু স্কুল হলো অবজেক্ট। আর একটা উদাহরণ দেখা যাক। আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। এখানে উই হলো সাবজেক্ট, প্লে হলো ভার্ব, ফুটবল হলো অবজেক্ট। তারা গান গায়, দে সিং সংস, দে সিং সংস। এবার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে হি, সি, ইট বা কোনো নাম যদি হয়, তখন সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ভার্ব বসবে, তবে ভার্বের সাথে এস বা ইএসকে যোগ করতে হবে, তারপর অবজেক্ট বসবে। যেমন সে প্রতিদিন বই পড়ে, এখানে সাবজেক্ট সে মানে যদি কোনো ছেলেকে বোঝায় তাহলে তার ইংরেজি হবে হি রিডস বুকস এভরিডে, হি রিডস বুকস এভরিডে। এখানে হি হলো সাবজেক্ট, রিড হলো মেন ভার্ব, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সাথে এসকে বসাতে হবে, তার মানে এখানে হবে রিডস। তারপর অবজেক্ট বুকসকে বসাতে হবে। আর একটা উদাহরণ দেখা যাক। সে রান্না করে, যদি এক্ষেত্রে সে অর্থে কোনো মেয়েকে ধরা হয় তাহলে এর ইংরেজি হবে শি কুকস ফুড, শি কুকস ফুড। এটি দ্রুত চলে, ইট মুভস ফাস্ট, ইট মুভস ফাস্ট। এখানে স্ট্রাকচার হলো ইট হলো সাবজেক্ট,
মুভস হলো ভার্ব, এখানে যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে ভার্বের সাথে এসকে যোগ করতে হবে। আর ফার্স্ট হলো এখানে অ্যাডভার্ব। আরও কিছু উদাহরণের মাধ্যমে শেখা যাক। সাধারণ সত্য বা অভ্যাসগত কোনো কাজ বোঝালে তখন আমরা কি করব? এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের বেস ফর্মকে বসাতে হবে, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েসকে বসাতে হবে, তারপর বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে সেটাকে বসাতে হবে। ফর এক্সাম্পল, সূর্য পূর্ব দিকে ওঠে, এটি একটি সাধারণ সত্য ঘটনা, তো এর ইংরেজি হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে দ্য সান হলো সাবজেক্ট, রাইজেস হলো ভার্ব, আর ইন দ্য ইস্ট এটা হলো অবজেক্ট। পরের উদাহরণটা দেখা যাক। আমি সকালে চা খাই, আই টেক টি ইন দ্য মর্নিং। এবার ব্যতিক্রম কিছু আছে, যেমন যদি বাক্যে বি ভার্বকে ব্যবহার করা হয়, অ্যাম, ইজ, আর এদেরকে বি ভার্ব বলা হয়, তো এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আরের মধ্যে কাউকে বসাতে হবে, সেটা সাবজেক্ট অনুসারে, প্লাস কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল, আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট, এখানে আই হলো সাবজেক্ট, অ্যাম হলো বি ভার্ব, এ স্টুডেন্ট হলো কমপ্লিমেন্ট। আর একটা উদাহরণ দেখা যাক। সে একজন শিক্ষক, হি ইজ এ টিচার। হি ইজ এ টিচার, তারা সুখী, দে আর হ্যাপি। দে আর হ্যাপি। এবার আপনাকে যে বিষয়গুলো মনে রাখতে হবে, এস বা ইএসকে যোগ করা হয় শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের জন্য। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই আপনি এস বা ইএসকে ভার্বের সাথে যোগ করতে পারেন। বাক্যে যদি বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর এরা যদি থাকে, এদেরকে ব্যবহার করা হয় অবস্থান বা পরিচয় বোঝাতে। বাক্যে সময়সূচক বা অভ্যাস বোঝাতে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সিকে ব্যবহার করা হয়, যেমন অলওয়েজ, সামটাইমস, এভরিডে ইত্যাদি। আপনার যদি আরও উদাহরণ বা কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমরা শিখব নেগেটিভ সেন্টেন্সেস। নেগেটিভ সেন্টেন্স মানে হলো নেতিবাচক বাক্য, যেমন আমি পড়ি না, আই ডু নট রিড বুকস। সে গান শোনে না, হি ডাজ নট লিসেন টু মিউজিক। আমরা বাড়িতে থাকি না, উই ডু নট স্টে অ্যাট হোম। তারা টিভি দেখে না, দে ডু নট ওয়াচ টিভি। সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হয় এই রকম। প্রথমে সাবজেক্টকে বসাতে হয়, তারপর ডু অথবা ডাজকে বসাতে হয়, তারপর নট বসে, তারপর ভার্বকে বসাতে হয়, তবে এখানে ভার্বের বেস ফর্মকে বসাতে হবে, তারপর অবজেক্টকে বসাতে হবে যদি প্রয়োজন হয়। বাক্যে ডু নট বা ডোন্টকে ব্যবহার করা হয় আই, উই, ইউ, দে অ্যান্ড প্লুরাল সাবজেক্টের সাথে, আর ডাজ নট বা ডাজেন্টকে ব্যবহার করা হয় হি, সি, ইট এবং সিঙ্গুলার থার্ড পারসন সাবজেক্টের সাথে। এই ধরনের বাক্যের ক্ষেত্রে মেন ভার্ব সবসময় বেস ফর্মে থাকে। এবার কিছু উদাহরণের সাথে শেখা যাক, যেমন যদি সাবজেক্ট আই, উই, ইউ, দে এসব থাকে তখন ডু নটকে ব্যবহার করা হয়, যেমন আমি সিনেমা দেখি না, আই ডু নট ওয়াচ মুভিজ। আই ডু নট ওয়াচ মুভিজ। এখানে যদি উই, ইউ, দে এই সমস্ত সাবজেক্ট থাকতো তাহলেও আপনাকে ডু নটকে ব্যবহার করতে হবে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা হলো এইরকম, আই এখানে সাবজেক্ট হিসাবে বসানো হয়েছে, আয়ের সাথে ডু নটকে ব্যবহার করা হয় নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে, তারপর ওয়াজ মেন ভার্বকে বসানো হয়েছে, তারপর অবজেক্ট মুভিজকে বসানো হয়েছে। আশা করি আপনি সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন। আর একটা উদাহরণ দেখা যাক। আমরা স্কুলে দেরি করি না, উই ডু নট গেট লেট টু স্কুল। উই ডু নট গেট লেট টু স্কুল। তারা গাছপালা লাগায় না, দে ডু নট প্ল্যান্ট ট্রিজ। দে ডু নট প্ল্যান্ট ট্রিজ। এবার যদি সাবজেক্ট হি, সি, ইট হয় তখন ডাজ নটকে ব্যবহার করা হয়, যেমন সে পড়াশোনা করে না, হি ডাজ নট স্টাডি। হি ডাজ নট স্টাডি। এখানে হি হলো সাবজেক্ট, তারপর ডাজ নটকে ব্যবহার করা হয়েছে নেগেটিভ অক্সিলারি হিসাবে, তারপর ভার্বকে বসানো হয়েছে, এখানে ভার্ব হলো স্টাডি। আর একটা উদাহরণ দেখা যাক। সে চা খায় না। যদি এখানে সে অর্থে কোনো মেয়েকে ধরা হয় তাহলে বাক্যটির ইংরেজি হবে শি ডাজ নট টেক টি। শি ডাজ নট টেক টি।
আরেকটি উদাহরণ দেখা যাক। এটি কাজ করে না, ইট ডাজ নট ওয়ার্ক। ইট ডাজ নট ওয়ার্ক, এখানে ইট হলো সাবজেক্ট, ডাজ নট হলো নেগেটিভ অক্সিলারি, তারপর ওয়ার্ককে এখানে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। ফর জেনারেল ফ্যাক্টস বা সাধারণ ঘটনা হলে কিভাবে আমরা ইংরেজি করব? ফর এক্সাম্পল, সূর্য পশ্চিম দিকে ওঠে না। দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ওয়েস্ট। দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ওয়েস্ট, মানুষ জলের নিচে শ্বাস নেয় না। হিউম্যানস ডু নট ব্রিথ আন্ডার ওয়াটার। হিউম্যানস ডু নট ব্রিথ আন্ডার ওয়াটার। এখানে মনে রাখতে হবে মেন ভার্বের কোনো পরিবর্তন হবে না ডু নট বা ডাজ নটকে ব্যবহার করলে। যেমন হি ডাজ নট টেক্স টি। হি ডাজ নট টেক্স টি, এটা ইনকারেক্ট সেন্টেন্স। তাহলে কারেক্ট সেন্টেন্সটি হবে হি ডাজ নট টেক টি। হি ডাজ নট টেক টি। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডু এবং ডাজকে ব্যবহার করা হয়। তবে ডু নটকে সংক্ষেপে বলা হয় ডোন্ট, ডাজ নটকে সংক্ষেপে বলা হয় ডাজন্ট। এগুলিকে বলা হয় কন্ট্রাকশনস বা শর্ট ফর্মস। এক্সাম্পল, আমি দৌড়াই না। আই ডোন্ট রান। আই ডোন্ট রান, সে গান শোনে না। হি ডাজন্ট লিসেন টু মিউজিক, তারা পড়াশোনা করে না। দে ডোন্ট স্টাডি। আশা করি আমি আপনাকে নেগেটিভ সেন্টেন্সগুলো শেখাতে পেরেছি। এবার আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা হয়। ফর এক্সাম্পল, তুমি কি নাস্তা করেছ? ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট? সে কি ইংরেজি পড়ে? ডাজ হি স্টাডি ইংলিশ? তারা কি ফুটবল খেলে? ডু দে প্লে ফুটবল? আমরা কি দেরি করি? ডু উই গেট লেট? সেন্টেন্স স্ট্রাকচার। যদি হেল্পিং ভার্ব ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম। প্রথমে ডু অথবা ডাজকে বসাতে হবে, তবে সেটা সাবজেক্ট অনুসারে। তারপর আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ভার্বকে বসাতে হবে, তবে এখানে ভার্বের বেস ফর্মকে বসাতে হবে, তারপর অবজেক্টকে বসাতে হবে যদি প্রয়োজন হয়, এবং শেষে আপনাকে একটা ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। এর নিয়ম হলো ডুকে ব্যবহার করা হয় আই, উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্টের সাথে, আর ডাজকে ব্যবহার করা হয় হি, সি, ইট এবং সিঙ্গুলার থার্ড পারসন সাবজেক্টের সাথে। ফর এক্সাম্পল, তুমি কি নাস্তা করো? ডু ইউ ইট ব্রেকফাস্ট? ডু ইউ ইট ব্রেকফাস্ট? এখানে ডু হলো হেল্পিং ভার্ব, ইউ হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব, ব্রেকফাস্ট হলো অবজেক্ট। আর একটা উদাহরণ দেখা যাক। সে কি ফুটবল খেলে? ডাজ হি প্লে ফুটবল? ডাজ হি প্লে ফুটবল? এখানে ডাজ হলো হেল্পিং ভার্ব, হি হলো সাবজেক্ট, প্লে হলো ভার্ব, ফুটবল হলো অবজেক্ট। তারা কি প্রতিদিন গান শোনে? ডু দে লিসেন টু মিউজিক এভরিডে? ডু দে লিসেন টু মিউজিক এভরিডে? আরও একটা দুটো উদাহরণ দেখা যাক। সে কি বাড়িতে থাকে? ডাজ সি স্টে অ্যাট হোম? ডাজ সি স্টে অ্যাট হোম? এটি কি দ্রুত চলে? ডাজ ইট মুভ ফাস্ট? ডাজ ইট মুভ ফাস্ট? আশা করি আমি আপনাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা শেখাতে পেরেছি। এবার আমরা শিখব WH কোয়েশ্চেন। এর সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম। প্রথমে আপনাকে WH ওয়ার্ডকে বসাতে হবে, তারপর ডু অথবা ডাজকে ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুসারে, তারপর ভার্ব বসবে, তবে এখানে ভার্বের বেস ফর্মকে বসাতে হবে, তারপর অবজেক্ট বসবে যদি এটা বাক্যে প্রয়োজন পড়ে। তার আগে আমরা জেনে নিই কমন WH ওয়ার্ডগুলি কী কী। হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হু, হাউ, এই শব্দগুলোকে আমরা WH ওয়ার্ড বলে থাকি। এবার উদাহরণের সাথে বুঝে নেওয়া যাক। তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? এখানে হোয়ার হলো WH ওয়ার্ড, ডু হলো হেল্পিং ভার্ব, ইউ হলো সাবজেক্ট, লিভ হলো ভার্ব। আর একটা উদাহরণ দেখা যাক। সে কেন পড়ে না? হোয়াই ডাজ হি নট স্টাডি? হোয়াই ডাজ হি নট স্টাডি? এখানে হোয়াই হলো WH ওয়ার্ড, ডাজ হলো হেল্পিং ভার্ব, হি হলো সাবজেক্ট, নট স্টাডি হলো ভার্ব। আরও দু একটা উদাহরণ দেখা যাক। তারা কি খায়? হোয়াট ডু দে ইট? হোয়াট ডু দে ইট? আমরা কখন স্কুলে যাই? হোয়েন ডু উই গো টু স্কুল? হোয়েন ডু উই গো টু স্কুল? কে এই গানটি গায়? হু সিংস দিস সং? হু সিংস দিস সং? এবার আমরা জানবো যে ভুলগুলো সবাই মোটামুটি করে থাকে। ডাজ হি ইটস? ডাজ হি ইটস এটা ইনকারেক্ট সেন্টেন্স, তাহলে কারেক্ট সেন্টেন্সটি হবে ডাজ হি ইট? ডাজ হি ইট? এবারে আমরা দেখব এই ছোট ছোট প্রশ্নগুলোর কিভাবে উত্তর দিতে হয়। ডু ইউ লাইক টি? ডু ইউ লাইক টি? এর উত্তর হবে ইয়েস আই ডু।
ইয়েস আই ডু, বা বলতে পারেন নো আই ডোন্ট, নো আই ডোন্ট। ডাজ সি স্টাডি, ডাজ সি স্টাডি, এর উত্তর হবে ইয়েস সি ডাজ, ইয়েস সি ডাজ, বা বলতে পারেন নো সি ডাজন্ট, নো সি ডাজন্ট। আশা করি আমি আপনাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং WH কোয়েশ্চেন বোঝাতে পেরেছি। এবার আমরা শিখব ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সেস। ফর এক্সাম্পল, তুমি কি নাস্তা করো না? ডু ইউ নট হ্যাভ ব্রেকফাস্ট, ডু ইউ নট হ্যাভ ব্রেকফাস্ট, সে কি বাসায় থাকে না? ডাজ হি নট স্টে অ্যাট হোম, ডাজ হি নট স্টে অ্যাট হোম, আমরা কি দেরি করি না? ডু উই নট গেট লেট, ডু উই নট গেট লেট, তারা কি বই পড়ে না? ডু দে নট রিড বুকস, ডু দে নট রিড বুকস। আশা করি উদাহরণ এবং ব্যাখ্যাগুলি আপনাদের সাহায্য করবে ইংরেজি শেখার যাত্রায়। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি কোনো প্রশ্ন বা নতুন বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট করে জানান। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে পাস্ট টেন্সে সেন্টেন্স তৈরি করতে হয়। এটা খুবই ইজি এবং বেসিক গ্রামার। চলুন স্টেপ বাই স্টেপ শেখা যাক। পাস্ট টেন্সের জন্য ভার্বের পরিবর্তন করুন। পাস্ট টেন্সে মূল ভার্বটি পাস্ট টেন্সে চলে যায়। যেমন প্রেজেন্ট টেন্সে আই ইট রাইস, আই ইট রাইস। যদি এটার পাস্ট টেন্স করা হয় তাহলে হবে আই এট রাইস, আই এট রাইস। এখানে ইটের পাস্ট ফর্ম এটকে বসাতে হবে। এখানে আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, পাস্ট টেন্সে পজিটিভ সেন্টেন্স তৈরি করার সময় তার সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। মানে প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ভার্বের পাস্ট ফর্মকে বসাতে হবে, তারপর বাক্যে যদি অবজেক্ট থাকে সেটাকে বসাতে হবে। এটা আপনাকে সব সময় মনে রাখতে হবে যে ভার্বের পাস্ট ফর্মকেই বসাতে হবে, তবেই সেটা পাস্ট টেন্স হবে। যদি ভার্বটি রেগুলার ভার্বস হয় সেই ক্ষেত্রে ভার্বটি শেষে ইডিকে যোগ করতে হবে। ফর এক্সাম্পল, প্লে হয়ে যাবে প্লেড, ওয়াক হয়ে যাবে ওয়াকড। আর যদি ইররেগুলার ভার্বস হয় সেক্ষেত্রে ভার্বের চেঞ্জ হয় এই রকম। ফর এক্সাম্পল, গো হবে ওয়েন্ট, শি হবে শ। তাহলে আমরা শিখলাম গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, সি এর পাস্ট ফর্ম শ। এবার যদি আমাদেরকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় তাহলে আমরা কিভাবে তৈরি করব? নেগেটিভ সেন্টেন্সে ডিড নট ইউজ হয় এবং ভার্বের বেস ফর্ম থাকে। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে এর সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। মানে প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ডিড নট বসবে, তারপর মেন ভার্ব বসবে, তারপর অবজেক্টকে বসাতে হবে। ফর এক্সাম্পল, I did not eat rice, I did not eat rice। এর মানে আমি ভাত খাইনি। এখানে প্রথমে আমরা আইকে বসালাম, আই হলো এখানে সাবজেক্ট। তারপর যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তাই আমরা ডিড নটকে বসালাম, তারপর ভার্ব ইটকে বসালাম। এখানে ইটের পাস্ট ফর্ম এট হবে না, কারণ আমরা আগে ডিড নটকে ব্যবহার করেছি। এটা আপনাকে মনে রাখতে হবে। তারপর অবজেক্ট রাইসকে বসালাম। আর একটা উদাহরণ দেখা যাক। He did not go to school, he did not go to school। সে স্কুলে যায়নি। এখানে হি হলো সাবজেক্ট, তারপর ডিড নটকে বসানো হলো। এখানে মেন ভার্ব হলো গো, তারপর অবজেক্টকে বসানো হলো। এখানে আমরা ডিড নটকে ব্যবহার করলাম নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে। মেন ভার্বের কোনো পরিবর্তন হয়নি, এটা আপনাকে মনে রাখতে হবে। এবার আমরা শিখব কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয় পাস্ট টেন্সে। কোয়েশ্চেন করার জন্য ডিড দিয়ে সেন্টেন্স শুরু করুন। আর সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। মানে প্রথমে আপনাকে ডিডকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। ফর এক্সাম্পল, ডিড ইউ রিড দ্য বুক, ডিড ইউ রিড দ্য বুক, তুমি কি বইটি পড়েছ? ডিড দে প্লে ক্রিকেট, ডিড দে প্লে ক্রিকেট, ওরা কি ক্রিকেট খেলতো? এখানে আপনাকে মনে রাখতে হবে পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে ডিড ইউজ হয় এবং মেন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না। এটা কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে। তাহলে আমরা শিখলাম পজিটিভ সেন্টেন্স তৈরি করলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। যেমন
হি ওয়াচ টিভি, হি ওয়াচ টিভি। নেগেটিভ সেন্টেন্স তৈরি করলে তার সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, হি ডিড নট ওয়াচ টিভি, হি ডিড নট ওয়াচ টিভি। আর কোয়েশ্চেন তৈরি করলে তার সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম, ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, ডিড হি ওয়াচ টিভি, ডিড হি ওয়াচ টিভি। তাহলে আপনাকে মনে রাখতে হবে পাস্ট টেন্সে ডিডকে ব্যবহার করলে মেন ভার্বের কোনো পরিবর্তন হবে না। আই হোপ এই এক্সপ্লেনেশন আপনাদের হেল্পফুল হয়েছে। রেগুলারলি প্র্যাকটিস করুন এবং পাস্ট টেন্সে ফ্লুয়েন্সি আনুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবার আমরা শিখব বাছাই করা 50টি ডেইলি ইউজ শর্ট সেন্টেন্সেস, যেগুলো পাস্ট টেন্সে বলা হয়। এগুলো খুব সহজ এবং প্র্যাকটিক্যাল, যা আপনি ডেইলি কনভারসেশনে ইউজ করতে পারবেন। তাই পুরো ভিডিওটি দেখুন এবং আপনার স্পোকেন ইংলিশ আরও ইমপ্রুভ করুন। লেটস গেট স্টার্টেড। আমি ভাত খেয়েছিলাম। আই এট রাইস, আই এট রাইস। তুমি কি গান শুনেছিলে? ডিড ইউ লিসেন টু দ্য সং, ডিড ইউ লিসেন টু দ্য সং। সে স্কুলে গিয়েছিল। হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল। আমরা সিনেমা দেখেছিলাম। উই ওয়াচড এ মুভি, উই ওয়াচড এ মুভি। তারা বাজারে গিয়েছিল। দে ওয়েন্ট টু দ্য মার্কেট, দে ওয়েন্ট টু দ্য মার্কেট। আমি বইটি পড়েছিলাম। আই রেড দ্য বুক, আই রেড দ্য বুক। তুমি কি আম খেয়েছিলে? ডিড ইউ ইট দ্য ম্যাঙ্গো, ডিড ইউ ইট দ্য ম্যাঙ্গো। সে আমাকে সাহায্য করেছিল। হি হেল্পড মি, হি হেল্পড মি। আমি তাকে ফোন করেছিলাম। আই কল্ড হিম, আই কল্ড হিম। আমরা গান গেয়েছিলাম। উই স্যাং এ সং, উই স্যাং এ সং। তুমি কেন দেরি করেছিলে? হোয়াই ওয়্যার ইউ লেট, হোয়াই ওয়্যার ইউ লেট। আমি তোমার চিঠি পেয়েছিলাম। আই রিসিভড ইউর লেটার, আই রিসিভড ইউর লেটার। সে খুব কেঁদেছিল। শি ক্রাইড এ লট, শি ক্রাইড এ লট। আমি তাকে দেখেছিলাম। আই স হিম, আই স হিম। আমরা খেলাধুলা করেছিলাম। উই প্লেড গেমস, উই প্লেড গেমস। তারা চা খেয়েছিল। দে টুক টি, দে টুক টি। আমি বাস মিস করেছিলাম। আই মিসড দ্য বাস, আই মিসড দ্য বাস। তুমি কি সেখানে গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার, ডিড ইউ গো দেয়ার। সে আমাকে বইটি দিয়েছিল। শি গেভ মি দ্য বুক, শি গেভ মি দ্য বুক। আমি সময় মতো এসেছিলাম। আই কেম অন টাইম, আই কেম অন টাইম। তুমি কি তাকে ডেকেছিলে? ডিড ইউ কল হিম, ডিড ইউ কল হিম। আমি এই ছবিটি পছন্দ করেছিলাম। আই লাইকড দিস পিকচার, আই লাইকড দিস পিকচার। আমরা সাগরে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু দ্য সি, উই ওয়েন্ট টু দ্য সি। তুমি কি নাস্তা করেছিলে? ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট, ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট। সে কেক বানিয়েছিল। শি মেড এ কেক, শি মেড এ কেক। আমি দরজা খুলেছিলাম। আই ওপেন্ড দ্য ডোর, আই ওপেন্ড দ্য ডোর। তারা গল্প বলেছিল। দে টোল্ড এ স্টোরি, দে টোল্ড এ স্টোরি। তুমি কি ইংরেজি শিখেছিলে? ডিড ইউ লার্ন ইংলিশ, ডিড ইউ লার্ন ইংলিশ। আমি তাকে সব কিছু বলেছিলাম। আই টোল্ড হিম এভরিথিং, আই টোল্ড হিম এভরিথিং। আমরা ছবিটি দেখেছিলাম। উই স দ্য পিকচার, উই স দ্য পিকচার। সে পড়াশোনা করেছিল। হি স্টাডিড, হি স্টাডিড। তুমি কি আমাকে চিঠি লিখেছিলে? ডিড ইউ রাইট মি এ লেটার, ডিড ইউ রাইট মি এ লেটার। আমি দরজা বন্ধ করেছিলাম। আই ক্লোজড দ্য ডোর, আই ক্লোজড দ্য ডোর। তারা হাসছিল। দে লাফড, দে লাফড। সে আমাকে ডেকেছিল। হি কল্ড মি, হি কল্ড মি। আমরা ছাদে উঠেছিলাম। উই ওয়েন্ট টু দ্য রুফ, উই ওয়েন্ট টু দ্য রুফ। তুমি কি কাজ শেষ করেছিলে? ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক। আমি সত্য বলেছিলাম। আই টোল্ড দ্য ট্রুথ, আই টোল্ড দ্য ট্রুথ। সে লুকিয়ে পড়েছিল। হি হিড, হি হিড। তারা খেলাধুলা করেছিল। দে প্লেড স্পোর্টস, দে প্লেড স্পোর্টস। আমি বাড়ি ফিরে এসেছিলাম। আই কেম ব্যাক হোম,
আই কেম ব্যাক হোম। সে আমাকে একটা উপহার দিয়েছিল। শি গেভ মি এ গিফট। শি গেভ মি এ গিফট। তুমি কি গানটি শুনেছিলে? ডিড ইউ হিয়ার দ্য সং? ডিড ইউ হিয়ার দ্য সং? আমি খুব ক্লান্ত ছিলাম। আই ওয়াজ ভেরি টায়ার্ড। আই ওয়াজ ভেরি টায়ার্ড। তারা চিঠি লিখেছিল। দে রোট এ লেটার। দে রোট এ লেটার। তুমি কি এটা দেখেছিলে? ডিড ইউ সি দিস? ডিড ইউ সি দিস? আমি বাসায় ঘুমিয়ে পড়েছিলাম। আই ফেল অ্যাসলিপ অ্যাট হোম। আই ফেল অ্যাসলিপ অ্যাট হোম। সে বারান্দায় বসেছিল। হি স্যাট অন দ্য ব্যালকনি। হি স্যাট অন দ্য ব্যালকনি। আমরা আড্ডা দিয়েছিলাম। উই হ্যাড এ চ্যাট। উই হ্যাড এ চ্যাট। আমি সব ভুলে গিয়েছিলাম। আই ফরগট এভরিথিং। আই ফরগট এভরিথিং। মডেল ভার্ব ইংরেজি শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলো আমাদের ডেইলি কনভারসেশনে সাহায্য করে। আজ আমরা শিখব কিভাবে মডেল ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট এদেরকে ব্যবহার করতে হয়। এগুলো সেন্টেন্সে মূলত পসিবিলিটি, পারমিশন, অব্লিগেশন এবং অ্যাবিলিটি বোঝানোর জন্য ব্যবহৃত হয়। চলুন ধাপে ধাপে শিখি কিভাবে মডেল ভার্ব ইউজ করলে আপনার ইংলিশ আরও পলিশড এবং এফেক্টিভ হবে। ক্যান হলো একটি গুরুত্বপূর্ণ মডেল ভার্ব যা আমরা ক্ষমতা বা অ্যাবিলিটি, অনুমতি বা পারমিশন, সম্ভাবনা বা পসিবিলিটি এবং অনুরোধ বা রিকোয়েস্ট প্রকাশ করার জন্য ব্যবহার করি। ক্যান হলো একটি সাধারণ এবং ব্যবহারিক ওয়ার্ড যা দৈনন্দিন কথোপকথনে খুব বেশি ব্যবহৃত হয়। এখন আমরা শিখব কিভাবে ক্যানকে ব্যবহার করা হয়। টু এক্সপ্রেস অ্যাবিলিটি বা ক্ষমতা প্রকাশ করতে এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস ক্যান প্লাস বেস ভার্ব। ফর এক্সাম্পল, আই ক্যান সুইম। আমি সাঁতার কাটতে পারি। শি ক্যান ড্রাইভ এ কার। সে গাড়ি চালাতে পারে। এই দুটি উদাহরণে আমরা ক্ষমতা প্রকাশ করতে ক্যানকে ব্যবহার করেছি। ক্যানের পরের ব্যবহারটা দেখা যাক। টু এক্সপ্রেস পারমিশন বা অনুমতি প্রকাশ করতে। ফর এক্সাম্পল, ইউ ক্যান টেক এ ব্রেক। তুমি বিরতি নিতে পারো। ক্যান আই ইউজ ইউর ফোন? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই দুটি উদাহরণে আমরা দেখলাম ক্যানকে কিভাবে অনুমতি প্রকাশ করতে ব্যবহার করা হয়। টু মেক রিকোয়েস্ট বা অনুরোধ প্রকাশ করতে। ফর এক্সাম্পল, ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? বা ক্যান ইউ পাস দ্য সল্ট? তুমি কি লবণটা দিতে পারবে? এই উদাহরণগুলিতে অনুরোধ করতে আমরা ক্যানকে ব্যবহার করলাম। টু এক্সপ্রেস পসিবিলিটি বা সম্ভাবনা প্রকাশ করতে কিভাবে ক্যানকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ইট ক্যান রেন টুডে। আজ বৃষ্টি হতে পারে। দিস রোড ক্যান বি বিজি। এই রাস্তা ব্যস্ত থাকতে পারে। এই দুটি উদাহরণে আমরা ক্যানকে ব্যবহার করলাম সম্ভাবনা প্রকাশ করতে। টু অফার হেল্প বা সহায়তার প্রস্তাব দিতে। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: ক্যান প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব। মানে প্রথমে আপনাকে ক্যানকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর বেস ভার্বকে বসাতে হয়। ফর এক্সাম্পল, ক্যান আই ক্যারি ইউর ব্যাগ? আমি কি তোমার ব্যাগটি বহন করব? আর একটা উদাহরণ দেখা যাক। ক্যান আই অ্যাসিস্ট ইউ? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? এই উদাহরণগুলিতে আমরা ক্যানকে ব্যবহার করলাম সহায়তার প্রস্তাব দিতে। ক্যানের পরের ব্যবহারটা দেখা যাক। টু গিভ সাজেশনস বা পরামর্শ দিতে ক্যানকে ব্যবহার করা হয়ে থাকে। যেমন, ইউ ক্যান ট্রাই দিস ড্রেস। তুমি এই পোশাকটি পরে দেখতে পারো। আর একটা উদাহরণ দেখা যাক। ইউ ক্যান স্টাডি হার্ডার। তুমি আরও কঠোর পড়াশোনা করতে পারো। এই উদাহরণগুলিতে আমরা পরামর্শ দিতে ক্যানকে ব্যবহার করলাম। টু আস্ক ফর পারমিশন বা অনুমতি চাইতে ক্যানকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: ক্যান প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব। মানে প্রথমে ক্যানকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর বেস ভার্বকে বসাতে হবে। ফর এক্সাম্পল, ক্যান আই গো আউটসাইড? ক্যান আই গো আউটসাইড? আমি কি বাইরে যেতে পারি? ক্যান উই সিট হিয়ার? আমরা কি এখানে বসতে পারি? এই উদাহরণগুলিতে অনুমতি চাইতে আমরা ক্যানকে ব্যবহার করলাম। টু শো ইম্পসিবিলিটি বা নেতিবাচক ক্ষমতা প্রকাশ করতে ক্যানকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস বেস ভার্ব। ফর এক্সাম্পল, আই কান্ট লিফট দিস বক্স। আমি এই বাক্সটি তুলতে পারি না। শি কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম।
সে সমস্যাটি বুঝতে পারে না। তাহলে এই উদাহরণগুলিতে আমরা দেখলাম কিভাবে নেতিবাচক ক্ষমতা প্রকাশ করতে ক্যানকে ব্যবহার করা হয়। ক্যান শব্দটি ইংলিশ শেখার একটি শক্তিশালী মাধ্যম। এটি আমাদের ক্ষমতা প্রকাশ, অনুমতি চাওয়া এবং ভদ্রতার সঙ্গে কথা বলার সুযোগ দেয়। তাই ক্যানের সঠিক ব্যবহার শিখুন এবং আপনার ইংরেজির দক্ষতা বাড়ান। এবার আমরা শিখব কিভাবে কুডকে ব্যবহার করা হয়। কুড একটি খুব ভার্সাটাইল মডেল ভার্ব, যা ইংলিশে বিভিন্ন আইডিয়াস বোঝাতে ব্যবহৃত হয়, যেমন অ্যাবিলিটি, পসিবিলিটি, পারমিশন, রিকোয়েস্ট, সাজেশনস। এটি ক্যানের পাস্ট টেন্স হিসাবেও ব্যবহৃত হয়। আজকে আমি কুডের ব্যবহারের বিভিন্ন দিক স্টেপ বাই স্টেপ শর্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব। কুডের ব্যবহার ভালোভাবে বোঝা গেলে ইংলিশে কমিউনিকেশন করা অনেক সহজ হয়ে যাবে। চলুন এক এক করে কুডের ব্যবহারগুলি শেখা যাক। টু এক্সপ্রেস পাস্ট অ্যাবিলিটি মানে অতীতে কিছু করার ক্ষমতা বোঝাতে কুডকে ব্যবহার করা হয়। আর এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস কুড প্লাস বেস ভার্ব। যেমন আই কুড রান ফাস্ট হোয়েন আই ওয়াজ ইয়াং। আমি ছোটবেলায় দ্রুত দৌড়াতে পারতাম। সি কুড সিং বিউটিফুলি ইন হার চাইল্ডহুড। সে তার শৈশবে সুন্দর গান গাইতে পারত। এই উদাহরণগুলিতে আমরা অতীতে কিছু করার ক্ষমতা প্রকাশ করতে কুডকে ব্যবহার করলাম। কুডের পরের ব্যবহারটা দেখা যাক। টু মেক পোলাইট রিকোয়েস্ট বা ভদ্রতাপূর্ণ অনুরোধ করতে কুডকে ব্যবহার করা হয়। স্ট্রাকচার: কুড প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব। এই ক্ষেত্রে আপনাকে প্রথমে কুডকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর বেস ভার্বকে বসাতে হবে। যেমন কুড ইউ হেল্প মি উইথ দিস? তুমি কি আমাকে এটা করতে সাহায্য করতে পারবে? আর একটা উদাহরণ দেখা যাক। কুড ইউ ওপেন দ্য উইন্ডো? তুমি কি জানালাটা খুলতে পারবে? তাহলে এই উদাহরণগুলিতে ভদ্রতাপূর্ণ অনুরোধ করতে আমরা কুডকে ব্যবহার করলাম। টু এক্সপ্রেস পসিবিলিটি বা সম্ভাবনা প্রকাশ করতেও কুডকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: সাবজেক্ট প্লাস কুড প্লাস বেস ভার্ব। যেমন ইট কুড রেন টুমরো। কাল বৃষ্টি হতে পারে। দিস প্ল্যান কুড ওয়ার্ক ওয়েল। এই পরিকল্পনা ভালো কাজ করতে পারে। এই উদাহরণগুলিতে আমরা সম্ভাবনা প্রকাশ করতে কুডকে ব্যবহার করলাম। টু আস্ক ফর পারমিশন বা অনুমতি চাইতে কুডকে ব্যবহার করা হয়। আর এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: কুড প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব। যেমন কুড আই বরো ইওর বুক? কুড আই বরো ইওর বুক? আমি কি তোমার বই ধার নিতে পারি? আর একটা উদাহরণ দেখা যাক। কুড উই লিভ আর্লি টুডে? আমরা কি আজ একটু তাড়াতাড়ি যেতে পারি? এই উদাহরণগুলিতে অনুমতি চাইতে আমরা কুডকে ব্যবহার করলাম। টু মেক সাজেশনস বা পরামর্শ দিতে কুডকে ব্যবহার করা হয়। আর এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস কুড প্লাস বেস ভার্ব। যেমন ইউ কুড ট্রাই কলিং হার এগেন। তুমি তাকে আবার ফোন করার চেষ্টা করতে পারো। আর একটা উদাহরণ দেখা যাক। উই কুড টেক এ ডিফারেন্ট রুট। আমরা অন্য রাস্তা নিতে পারি। এই উদাহরণগুলিতে পরামর্শ দিতে আমরা কুডকে ব্যবহার করলাম। টু এক্সপ্রেস হাইপোথিক্যাল সিচুয়েশনস বা পরিস্থিতি কল্পনা করতে কুডকে ব্যবহার করা হয়। যেমন ইফ আই ওয়ার রিচ আই কুড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। যদি আমি ধনী হতাম আমি পুরো পৃথিবী ভ্রমণ করতে পারতাম। আর একটা উদাহরণ দেখা যাক। হি কুড উইন ইফ হি প্র্যাকটিসড মোর। সে আরও অনুশীলন করলে জিততে পারত। এই উদাহরণগুলিতে পরিস্থিতি কল্পনা করতে কুডকে ব্যবহার করা হলো। টু এক্সপ্রেস ইম্পসিবিলিটি অর ডাউট, অসম্ভবতা বা সন্দেহ প্রকাশ করতে কুডকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস কুড নট প্লাস বেস ভার্ব। যেমন আই কুড নট ফিনিশ দ্য টাস্ক অন টাইম। আমি সময় মতো কাজটি শেষ করতে পারিনি। দে কুড নট বিলিভ দ্য নিউজ। তারা খবরটি বিশ্বাস করতে পারেনি। এই উদাহরণগুলিতে সন্দেহ প্রকাশ করতে বা অসম্ভবতা বোঝাতে কুডকে ব্যবহার করা হয়েছে। চলুন কুডের পরের ব্যবহারটা দেখা যাক। টু শো পোলাইটনেস ইন কোয়েশ্চেন্স, প্রশ্নে ভদ্রতা প্রকাশ করতে কুডকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: কুড প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব। ফর এক্সাম্পল, কুড আই স্পিক টু দ্য ম্যানেজার? আমি কি ম্যানেজারের সাথে কথা বলতে পারি? কুড ইউ গিভ মি এ মোমেন্ট? তুমি কি আমাকে এক মুহূর্ত সময় দেবে? তাহলে এইভাবে আমরা ভদ্রতা প্রকাশ করতে প্রশ্নে
কুডকে ব্যবহার করতে পারি। এবার আমরা শিখব উইল এবং উডের ব্যবহার। উইল এবং উড ইংলিশে গুরুত্বপূর্ণ মডেল ভার্ব, যা অ্যাকশনস, ইন্টেনশনস, পসিবিলিটিস এবং হাইপোথিক্যাল সিচুয়েশনস বোঝাতে ব্যবহৃত হয়। এগুলি খুব ভার্সাটাইল এবং এফেক্টিভ কমিউনিকেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন আমরা উইল এবং উডের ব্যবহার সহজ উদাহরণ সহ শিখি। ইউজ অফ উইল। ইচ্ছা বা ভবিষ্যৎ প্রকাশে উইলকে ব্যবহার করা হয়। টু টক অ্যাবাউট দ্য ফিউচার, বা ভবিষ্যৎ নিয়ে কথা বলা। স্ট্রাকচার হবে এরকম: সাবজেক্ট প্লাস উইল প্লাস বেস ভার্ব। যেমন আই উইল ভিজিট ইউ টুমরো, আমি তোমার সঙ্গে কাল দেখা করব। আর একটা উদাহরণ দেখা যাক। শি উইল কল ইউ লেটার, সে তোমাকে পরে ফোন করবে। এই উদাহরণগুলিতে ইচ্ছা বা ভবিষ্যৎ প্রকাশে উইলকে ব্যবহার করা হয়েছে। উইলের পরের ব্যবহারটা দেখা যাক। টু মেক প্রমিসেস অর অফার্স, প্রতিশ্রুতি বা প্রস্তাব দেওয়া বোঝাতে উইলকে ব্যবহার করা হয়। যেমন আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক, আমি তোমার পড়াশোনায় সাহায্য করব। আর একটা উদাহরণ দেখা যাক। উই উইল টেক কেয়ার অফ দ্য ইস্যু, আমরা সমস্যার সমাধান করব। টু এক্সপ্রেস সার্টেনটি, নিশ্চয়তা প্রকাশ করতে উইলকে ব্যবহার করা হয়। যেমন ইট উইল রেন দিস ইভিনিং, আজ সন্ধ্যায় বৃষ্টি হবে। এখানে নিশ্চয়তা প্রকাশ করতে আমরা উইলকে ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখা যাক। দে উইল সাকসিড ইন দেয়ার মিশন, তারা তাদের মিশনে সফল হবে। তাহলে আমরা দেখলাম নিশ্চয়তা প্রকাশ করতে কিভাবে উইলকে ব্যবহার করা হয়। এবার আমরা দেখব উডের ব্যবহার। উডকে ব্যবহার করা হয় সৌজন্য বা শর্তযুক্ত পরিস্থিতি প্রকাশে। এক এক করে উডের ব্যবহার শেখা যাক। টু টক অ্যাবাউট হাইপোথিক্যাল সিচুয়েশনস, বা কল্পিত পরিস্থিতি বোঝাতে উডকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস উড প্লাস বেস ভার্ব। যেমন ইফ আই ওয়ার রিচ আই উড বাই এ বিগ হাউস, যদি আমি ধনী হতাম আমি একটি বড় বাড়ি কিনতাম। আর একটা উদাহরণ দেখা যাক। সি উড ট্রাভেল মোর ইফ সি হ্যাড টাইম, তার সময় থাকলে সে আরও ভ্রমণ করত। এই উদাহরণগুলিতে সৌজন্য বা শর্তযুক্ত পরিস্থিতি প্রকাশে উডকে ব্যবহার করা হলো। উডের পরের ব্যবহারটা দেখা যাক। টু মেক পোলাইট রিকোয়েস্ট, বা ভদ্রতাপূর্ণ অনুরোধ করতে উডকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: উড প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব। যেমন উড ইউ পাস দ্য সল্ট, আপনি কি লবণটা দেবেন? বা উড ইউ হেল্প মি প্লিজ, আপনি কি আমাকে সাহায্য করবেন? এই উদাহরণগুলিতে ভদ্রতাপূর্ণ অনুরোধ করতে উডকে ব্যবহার করা হলো। টু টক অ্যাবাউট পাস্ট হ্যাবিটস, অতীত অভ্যাস প্রকাশ করতে উডকে ব্যবহার করা হয়। যেমন হোয়েন উই ওয়ার কিডস উই উড প্লে আউটসাইড এভরিডে, আমরা ছোটোবেলায় প্রতিদিন বাইরে খেলতাম। এটা একটা অতীত অভ্যাস, সেই জন্য এখানে আমরা উডকে ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখা যাক। হি উড অলওয়েজ ব্রিং ফ্লাওয়ার্স ফর হিজ মাদার, সে তার মায়ের জন্য সবসময় ফুল আনত। টু এক্সপ্রেস ফিউচার ইন দ্য পাস্ট, অতীতে ভবিষ্যৎ প্রকাশ করা। হি সেড হি উড কাম টুমরো, হি সেড হি উড কাম টুমরো, সে বলেছিল সে কাল আসবে। আর একটা উদাহরণ দেখা যাক। দে প্রমিসড দে উড কল মি, দে প্রমিসড দে উড কল মি, তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা আমাকে ফোন করবে। এই উদাহরণগুলিতে অতীতে ভবিষ্যৎ প্রকাশ করতে উডকে ব্যবহার করা হয়েছে। উইল এবং উড ইংলিশ শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ। উইল ফিউচার টেন্স বোঝাতে এবং উড পোলাইট এক্সপ্রেশন বা হাইপোথিক্যাল সিচুয়েশন বোঝাতে ব্যবহার করা হয়। এই মডেল ভার্বগুলি সঠিকভাবে প্র্যাকটিস করলে আপনার ইংলিশ কমিউনিকেশন অনেক উন্নত হবে। তাই প্রতিদিন একটু একটু প্র্যাকটিস করুন এবং বিভিন্ন সেন্টেন্স তৈরি করার চেষ্টা করুন, কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এবার আমরা শিখব কিভাবে মে, মাইট এবং মাস্টকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। এগুলো মডেল ভার্ব যা সেন্টেন্সের অর্থকে আরও নির্দিষ্ট বা শক্তিশালী করে। চলুন আমরা এক এক করে এগুলোর ব্যবহার শিখি। মে অনুমতি বা সম্ভাবনার জন্য ব্যবহার করা হয়। মে সাধারণত অনুমতি বা পারমিশন এবং সম্ভাবনা বা পসিবিলিটি প্রকাশ করতে ব্যবহৃত হয়। যেমন ইউ মে গো টু দ্য প্লেগ্রাউন্ড, তুমি মাঠে যেতে পারো। এটা পারমিশন অর্থে আমরা মেকে ব্যবহার করলাম। আবার পসিবিলিটি অর্থেও মেকে ব্যবহার করা হয়। যেমন ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। এখানে সম্ভাবনা বোঝাতে আমরা মেকে ব্যবহার করলাম। এবার আমরা শিখব মাইটের ব্যবহার। মাইটকে
কম সম্ভাবনার জন্য ব্যবহার করা হয়, বা বলতে পারেন লেস পসিবিলিটি বোঝাতে মাইটকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, সি মাইট বি লেট, সে দেরি করতে পারে। দে মাইট উইন দ্য গেম, তারা হয়তো ম্যাচটি জিততে পারে। এই উদাহরণগুলিতে কম সম্ভাবনা বোঝাতে মাইটকে ব্যবহার করা হয়েছে। এবার আমরা শিখব মাস্টের ব্যবহার। মাস্টকে ব্যবহার করা হয় বাধ্যবাধকতা বা দৃঢ় বিশ্বাসের জন্য। মাস্ট প্রধানত বাধ্যবাধকতা বা অব্লিগেশন বা দৃঢ় বিশ্বাস মানে স্ট্রং সার্টেনটি বোঝাতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, ইউ মাস্ট ওয়্যার এ সিট বেল্ট হোয়াইল ড্রাইভিং, গাড়ি চালানোর সময় তোমাকে অবশ্যই সিট বেল্ট পরতে হবে। এটা একটি অব্লিগেশন বা বলতে পারেন বাধ্যবাধকতা, সেটা বোঝাতে এখানে আমরা মাস্টকে ব্যবহার করলাম। এবার আমরা দেখব স্ট্রং সার্টেনটি বা দৃঢ় বিশ্বাস বোঝাতে কিভাবে মাস্টকে ব্যবহার করা হয়। হি মাস্ট বি অ্যাট হোম নাও, হি মাস্ট বি অ্যাট হোম নাও, তাকে এখন বাড়িতে থাকতেই হবে। এখানে মাস্টকে ব্যবহার করা হলো স্ট্রং সার্টেনটি বা দৃঢ় বিশ্বাস বোঝাতে ব্যবহার করা হলো, মানে আমার বিশ্বাস সে এখন বাড়িতেই থাকবে। তাহলে আমরা শিখলাম মে, মাইট, মাস্টের সঠিক ব্যবহার। এগুলো আপনাদের ইংলিশ স্পিকিং এবং রাইটিং আরও ভালো করতে সাহায্য করবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। So keep practicing and stay connected with our channel for more lessons. Thank you and happy learning. আজকের ক্লাসে হেল্পিং ভার্বস, প্রিপোজিশন, মডেল ভার্বস, বেসিক গ্রামার এবং টেন্স সম্পর্কে শিখলেন। এগুলো স্পোকেন ইংলিশের জন্য খুবই দরকারি। প্র্যাকটিস করুন, বারবার বলার চেষ্টা করুন। ডেইলি ইউজ সেন্টেন্সেস মুখস্থ না করে ইউজ করুন। কনফিডেন্স নিয়ে ইংলিশ বলার অভ্যাস করুন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও অ্যামেজিং স্পোকেন ইংলিশ লেসন্স। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। কিপ লার্নিং অ্যান্ড কিপ স্পিকিং ইংলিশ।